বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের নবম দশম শিক্ষার্থীদের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের গতিশক্তি নিয়ে। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের গতিশক্তি নিয়ে, কারণ এর আগের ক্লাসে আমরা বিভব শক্তির আলোচনা শেষ করেছিলাম। আজকের আলোচনা শুরু হবে গতিশক্তি নিয়ে। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে একটি চিত্র। গতিশক্তির সংজ্ঞাটা একটু বলে নেই, যদিও এর আগের ক্লাসে আলোচনা হয়েছে। গতিশক্তি বলতে আমরা বুঝি যে কোনো বস্তু গতিশীল থাকা অবস্থায় সেটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাই হচ্ছে গতিশক্তি। গতিশীল থাকা অবস্থায় কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাই হচ্ছে গতিশক্তি। এখন চিত্রে আমরা একটি বস্তুকে দেখতে পাচ্ছি যার ভর m এবং সেটি আগে থেকে ইউ বেগে গতিশীল ছিল। এখন এর উপরে যখন F বল প্রয়োগ করা হলো, কার দিকে F বলটা প্রয়োগ করা হলো? আদিবেগের দিকে। তাহলে আদিবেগের দিকে যদি F বল প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই কী হবে? সেদিকে ত্বরণ হবে। ত্বরণ হচ্ছে, ত্বরণ হওয়ার দ্বারা তার বেগের বৃদ্ধি হচ্ছে। ধরে নেই t সময় পরে বস্তুটা এখান থেকে s দূরত্ব অতিক্রম করে এই জায়গায় পৌঁছালো তখন আমরা বলটাকে অপসারণ করে নিলাম, আর কোনো বল থাকলো না। কিন্তু ততক্ষণে বেগের বৃদ্ধি হয়ে তার মানটা কত হয়ে গেছে? v হয়ে গেছে। অর্থাৎ বস্তুটি s দূরত্ব অতিক্রম করার পর তার বেগ u থেকে পরিবর্তিত হয়ে v হয়েছে। এরপরে যেহেতু আর বল থাকছে না, কাজে এরপরে বস্তুটি এই v বেগ নিয়েই সমবেগে গতিশীল থাকছে। এই সামনে যতই যাবে ততই তার বেগের মান আর কোনো চেঞ্জ হবে না, যদি না অন্য কোনো বল কাজ না করে, তাহলে এই বেগ নিয়ে চলতে থাকবে। এখন গতিশক্তির হিসাবটা কিভাবে করব? গতিশক্তি যেহেতু বলছে যে কোনো বস্তু গতিশীল থাকা অবস্থায় তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে, অর্থাৎ গতিশীল অবস্থায় কোনো বস্তুর কাজ করার যে সামর্থ্য, সেটাই হচ্ছে গতিশক্তি। তাহলে আমাদের সেই সামর্থ্যটা বের করতে গেলে জানতে হবে যে এই বস্তুটা কী পরিমাণ শক্তি ধারণ করছে। এই ধারণ করা শক্তিটা মূলত বস্তুর উপরে যে কাজ করা হলো সেই কাজের মানের দ্বারা নির্ধারিত হবে। অর্থাৎ বস্তুর উপর কৃত কাজ, বস্তুর গতিশীল অবস্থায় গতিশক্তি সমান অ্যাকচুয়ালি দাঁড়াবে এই গতিশক্তি অর্জন করতে কৃত কাজ। সেটা ইউ এর মান 0 থেকেও ভি হতে পারে বা ইউ এর মান যে কোনো একটা মান থেকে ভি হতে পারে। কাজে এতটুকুতে কী পরিমাণ কাজ করা হলো সেটা দ্বারা আমরা বের করতে পারবো যে এখানে গতিশক্তির কতটুকু আমরা বৃদ্ধি ঘটিয়েছি বা কী পরিমাণ শক্তির বৃদ্ধি ঘটিয়েছে এর মধ্যে। তাহলে গতিশক্তি সমান কৃত কাজ আমরা বলতে পারছি। সুতরাং গতিশক্তি বের করতে গেলে আমাদের কৃত কাজ জানতে হবে, এখানকার মধ্যে কাজের হিসাবটা আমাদের করতে হবে। অতএব কৃত কাজ যদি আগে হিসাব করতে চাই, W সমান Fs cos theta, ইন দ্যাট কেস 0, কেননা বল এবং সরণ এসের দিক এবং বলের দিক একই দিকে। এখন পরবর্তী লাইনে আমরা W সমান লিখতে পারি Fকে ভাঙিয়ে M, A এবং S। এটাও অ্যাকচুয়ালি গতিশক্তির রাশিমালা, মানে আমরা কাজের হিসাব করে ফেলেছি। কাজের হিসাব জেনে গিয়েছি M, A, S বস্তুর ভর, S এবং ত্বরণ এর মান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা বলতে পারবো যে এই পর্যায়ে এসে বস্তুটি কী পরিমাণ গতিশক্তি ধারণ করে আছে, গতিশক্তি নিয়ে চলছে। কিন্তু এই তথ্যগুলো অ্যাকচুয়ালি বস্তুটির জন্য ইতিহাস। হ্যাঁ, সেই ইতিহাস আমাদের নাও জানা থাকতে পারে, অর্থাৎ সেটা না জানাটাই স্বাভাবিক। কারণ এরপরে বস্তুটা এই বেগ নিয়ে চলবে এবং কত দূর চলবে জানি না। এরপরে তখন যেটাকে অবজার্ভ করা হবে তখন কিন্তু আমাদের কাছে দুটো তথ্য, একটা হলো বস্তুর ভর কত আর কত বেগে চলছে, অর্থাৎ M এবং V। কাজে এই দুটোকে কাজে লাগিয়ে যদি আমরা শক্তিটাকে বের করে নিতে পারি সেটাই বরঞ্চ ভালো হয়। তাহলে আমরা এখন দেখব যে এই M এবং M তো ঠিকই আছে, এখানে লাগবে A এবং S আমাদের জানা ছিল না, কতদূর পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে এবং ত্বরণটা কতটুকু ছিল সেটা জানাটা সবসময় সহজ নয়। এই কারণে আমরা এসকে পরিবর্তন করে আমরা এখানে ভি, অর্থাৎ তার এখন যে জানা রাশি সেটাকে আমরা ব্যবহার করতে চাচ্ছি, ভিতে আনতে চাচ্ছি। তবে এটাও আমাদের কাজে লাগতে পারে। উদ্দীপকে যদি আমাকে এর মান দিয়ে দেয়, মানে ইতিহাস যদি আমাকে জানিয়ে দেয় যে কতটুকু ত্বরণ ছিল, কতটুকু সরণ হয়েছে বল প্রয়োগের ফলে, বা বলের মানটা যদি দিয়ে দেয়, সেখান থেকে কিন্তু আমরা এই সমীকরণের সাহায্যেই, মানে এফ এর মান এস এর মান জানা থাকলে আমরা সরাসরি কৃত কাজের মান অথবা গতিশক্তির মান এখান থেকে বের করতে পারবো। কিন্তু এখন যদি আমাদের ভি এর সাপেক্ষে বের করতে চাই তাহলে সেটা কী করে বের করব? ভি এর সাপেক্ষে করতে চাইলে আমাদের নিউটনের চতুর্থ সমীকরণ আমরা জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as। সেখান থেকে যদি আমরা এস এর মানটা একবারে বের করতে চাই তাহলে সেটা দাঁড়াবে
ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু। এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু, এটাকে সাজিয়ে লিখলে লেখা যাচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এটা দাঁড়াচ্ছে আমাদের কৃতকাজের রাশিমালা। সুতরাং এই কৃতকাজ এর রাশিমালা আমরা এইভাবেও দেখাতে পারি। তাহলে এখন গতিশক্তি কত হবে? গতিশক্তির ইন জেনারেল একটা রাশিমালার জন্য আমরা এটাকে আরও সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই কি, যে আমরা ইউ এর মানটাকে জিরো ধরে নিতে পারি। অর্থাৎ আমরা চিন্তা করছি যে বস্তুটা স্থির ছিল এবং তার উপরে তাকে বল প্রয়োগ করে গতিশীল করা হলো এবং ফাইনালি সে বেগ অর্জন করলো ভি। তাহলে এখন বল অপসারণ করে নেওয়ার পরে সে যেহেতু ভি বেগেই যাচ্ছে, তাহলে নিশ্চয়ই যখন কোনো জায়গায় ধাক্কা খেয়ে বস্তুটা থেমে যাবে, থেমে যাওয়ার আগে ঠিক সেই পরিমাণই কাজ করতে পারবে যে পরিমাণ কাজ করে তাকে স্থির থেকে ভি বেগে গতিশীল করা হয়েছে। তাহলে থেমে যাওয়ার আগে ঠিক এই পরিমাণই কাজটা সে ফেরত দিতে পারবে, অর্থাৎ গতিশক্তি রূপান্তর ঘটাতে পারবে। তাহলে সেক্ষেত্রে এই মানটাকে টোটালি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এই সমীকরণে ইউ এর মান জিরো বসাই নিব। যদি এই সমীকরণে আমরা এর মান জিরো বসাই, তাহলে ইউ সমান জিরো হলে আমরা লিখতে পারছি যে ডাব্লিউ সমান কী দাঁড়াবে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস জিরো, কারণ এখানে ইউ এর মান জিরো হলে পুরো টার্মটাই জিরো হয়ে যায় এবং সেই কাজটা তখন গতিশক্তির আকারে আসবে। অতএব আমরা গতিশক্তি এখানে লিখতে পারি, গতিশক্তিকে আমরা কে দ্বারা যদি প্রকাশ করি তাহলে সেটা দাঁড়াচ্ছে হাফ, নিচে লিখি হাফ এম ভি স্কোয়ার। এইটা দাঁড়াচ্ছে আমাদের গতিশক্তির সাধারণ রাশিমালা। কারণ এখানে আমাদের যেটা জানা দরকার ছিল যে ভি এবং এম এই দুটোর সাহায্যে আমরা এই টোটাল কাজের হিসাব থেকে গতিশক্তির হিসাব বের করতে পারছি। এখন আবার এইখানে ফিরে যেতে চাই, অর্থাৎ আদিবেগ এখন জিরো না হলে কি হবে? যেহেতু এটা গতিশক্তি আমরা পেয়ে গেলাম কে, অনেক সময় এটাকে শুধুমাত্র কে দ্বারাও প্রকাশ করা হয়, কে দ্বারাও কাইনেটিক এনার্জি থেকে শুধু কে দ্বারা প্রকাশ করা হয়। এখন এইটাকে ডাব্লিউটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? ডাব্লিউটাকে আমরা গতিশক্তির, এটা আমরা বলতে পারি যে শেষ বেগের জন্য শেষ গতিশক্তি এবং আদি বেগের জন্য আদি গতিশক্তি। অর্থাৎ এটা যে ভি বেগে গতিশীল ছিল, এই ভি বেগে গতিশীল থাকা অবস্থাতেও তার একটা গতিশক্তি আছে। এখন যদি আবারও আরেকটা বল প্রয়োগ করা হয়, তাহলে ভি এর মান আবারও বেড়ে যাবে। একই দিকে যদি বল প্রয়োগ করা হয়, তখন তার গতিশক্তি আরও বাড়বে। হ্যাঁ, তো এইখানে যে কোনো সময় সেটা হতে পারে। কাজে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় বা একটা গতিশক্তি নিয়েছিল তার থেকে গতিশক্তি আমি বাড়াতে পারি বা কমাতে পারি, সেটা ডিপেন্ড করছে কী পরিমাণ কাজ করছি তার উপরে। কাজে যে কাজটা করা হবে সেটা মূলত ওই বস্তুর গতিশক্তির পার্থক্য ঘটায়। সেই পার্থক্যটা শূন্য থেকে হতে পারে বা অন্য যে কোনো মান থেকেও হতে পারে। তাহলে আমরা এটাকে যদি ইন্ডিকেশন দেই এটা শেষ গতিশক্তি এবং এটা আদি গতিশক্তি, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি অতএব ডব্লিউ সমান আমরা লিখতে পারি কে গতিশক্তি কে, এবং শেষকে আমরা শেষটাকে আমরা লিখতে পারি ফাইনাল এফ দ্বারা, মাইনাস আমরা এটাকে লিখতে পারি কে ইনিশিয়াল আই দ্বারা, অথবা আমরা এটাকে অনেক সময় শুধুমাত্র কে এফ বলতে পারি মাইনাস কে আই, বা এই পুরোটাকে আমরা ডেল্টা কে বলতে পারি, এই ডিফারেন্সটাকে ডেল্টা কে। অর্থাৎ ডাব্লিউ সমান দাঁড়াচ্ছে ডেল্টা কে। তার মানে যে কাজটা করা হবে সেটা গতিশক্তির পার্থক্য ঘটায়, হোক সে পার্থক্যটা শূন্য থেকে অথবা অন্য যে কোনো মান থেকে। এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। গতিশক্তির এখানে কাজ আর শক্তির মধ্যে যে ইন্টারচেঞ্জ, সেটা আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারি। এই জন্য এটাকে বলা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, কাজ গতিশক্তি উপপাদ্য অ্যাকচুয়ালি। তো এই কাজ শক্তি উপপাদ্য এটা আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ এটাকে ভাঙালে আমরা এটাও মাথায় রাখবো, এবং যেটা আগে ডট বক্স করেছি, ডট লাইনে যে বক্সটা করেছি সেটাও আমাদের কাজে লাগতে পারে, এটাও কাজে লাগতে পারে। কাজেই গতিশক্তির রাশিমালা মোটামুটি এরকমই। এরপরে আমরা এখন জানার চেষ্টা করব যে বিভব শক্তি এবং গতিশক্তি এই দুটোর মধ্যে পারস্পরিক সম্পর্কটা কেমন হবে। আমরা প্রথমের দিকে আলোচনায় জেনেছিলাম যে যান্ত্রিক শক্তি সমান লেখা যাচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি।
তাহলে আমরা একটু এক্সাম্পলের মতো করে চিন্তা করি যে এইখানে এটা ভূমি থেকে একটা উচ্চ কোনো আমরা একটা তল বিবেচনা করছি বা একটা ধাপের মতো বিবেচনা করছি, সিঁড়ির মতো, যেখানে প্রথমটার উচ্চতা এই জায়গার উচ্চতা h1 বলতে পারি এবং এই জায়গার উচ্চতা বলতে পারি h2। এখন এখানে একটা বস্তু আছে, স্থির অবস্থায় আছে, যার ভর হচ্ছে m। এটাকে ধাক্কা দিলাম বা কোনোভাবে এটা একটু গড়িয়ে পড়া শুরু করলো, এইখানে এসেও গড়িয়ে পড়লো এবং আমরা ধরে নিই গড়িয়ে পড়ার ক্ষেত্রে তার ঘর্ষণজনিত কোনো শক্তির অপচয় হয় না, অর্থাৎ সেটা ঘর্ষণমুক্ত তল দিয়ে সে গড়িয়ে পড়তে পারে। এখন এই অবস্থায় তার বিভব শক্তি কত ছিল, অভিকর্ষজ বিভব শক্তি যেটাকে বলছি, সেই অবস্থার বিভব শক্তি ছিল ধরে নিই EP1 1 নম্বর পজিশন এটাকে বলতে পারি, এটা হচ্ছে 2 নম্বর পজিশন এই জায়গাটা, ওই জন্য h2 বললাম এটাকে, এটা h1। তাহলে EP1 আর এখানে যখন নেমে আসলো তখন এখানকার বিভব শক্তি হচ্ছে EP2, কিন্তু এইখানে সেটা স্থির অবস্থায় ছিল বলে তার EK1 কত ছিল, এটা গতিশক্তি EK1 আর এখানকার গতিশক্তিকে বলতে পারি আমরা EK2। এখন যদি আমরা একটু ক্যালকুলেশনে যাই তাহলে আমরা লিখতে পারি EP1 সমান mg h1 লেখা যায়, আর EK1 এটা অ্যাকচুয়ালি 0, কেন 0? কারণ এটার আদিবেগ 0 ছিল তাই। এখন এটা যখন পড়া শুরু করলো তখন তার উচ্চতা কমতে শুরু করলো, উচ্চতা যদি কমতে শুরু করে তাহলে এখানে h এর মান কমে যাবে এবং বিভব শক্তির মান কমতে থাকবে এবং গতিশক্তির মান 0 থেকে আস্তে আস্তে বাড়বে, কেননা পড়ার সময় তার বেগ বাড়ছে, তাহলে গতিশক্তিও বাড়তে থাকবে। গতিশক্তি বাড়তে বাড়তে এখানে একটা নির্দিষ্ট বেগ অর্জন করলো, ধরে নিই সেখানে পড়ার সময় তার বেগটা হয়ে গেল v, এদিকে যখন সে নামছে তখন তার v বেগ অর্জন করেছে, ঠিক ওই মুহূর্তে 2 নম্বর পজিশনে তার v বেগ অর্জন করেছে এবং ওই পজিশনে তার উচ্চতা হচ্ছে h2। তাহলে EP2 আমরা যদি পাশাপাশি লিখি, এখানে EP2 আমরা লিখতে পারি mg h2 এবং এখানে EK2 কে লেখা যাবে হাফ m v স্কোয়ার দিয়ে। যেহেতু শক্তি সংরক্ষণশীলতা নীতি আছে, শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, কাজেই যান্ত্রিক শক্তি নিত্যতা থেকে আমরা জেনেছিলাম আগে যে কোনো সিস্টেমের মোট যান্ত্রিক শক্তি তার গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টির সমান, অর্থাৎ এই প্রথম পজিশনে মোট যান্ত্রিক শক্তি যেটা হবে E, সেটা অ্যাকচুয়ালি হবে EP1 প্লাস EK1। এইখানে যে মোট শক্তি হবে সেটাও হবে EP2 প্লাস EK2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি এই দুটার যোগফল সমান এই দুটার যোগফল। তাই যদি হয় তাহলে এটা আমরা খুব সহজেই দেখাতে পারি যে অতএব বা নিচে লিখতে পারি এখানে যে এখানে এই দুটার সমষ্টি সমান এটা, অর্থাৎ mgh1 সমান লেখা যাচ্ছে mgh2 প্লাস হাফ mv স্কোয়ার। তাহলে mgh1 মাইনাস mgh2 সমান লেখা যাচ্ছে হাফ mv স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এখান থেকে আমরা একটা জিনিস লক্ষণীয় যে এখানে বিভব শক্তি আগে যা ছিল সেটা বেশি ছিল, h1 বেশি থাকার কারণে, এখানে h2 কম বলে বিভব শক্তি কমে গিয়েছে এবং এই দুটোর বিয়োগফলের দ্বারা এই দুই অবস্থানের বিভব শক্তির পার্থক্য বোঝাচ্ছে। কাজে এখান থেকে যে বিভব শক্তির পার্থক্যটা হচ্ছে, অর্থাৎ যতটুকু বিভব শক্তি কমে গেল, ধরে নিই একটা মান দিয়ে বোঝালে আরও ভালো হয়, এইখানে বিভব শক্তি ছিল 100 জুল এবং এইখানে বিভব শক্তি হলো সাপোজ 60 জুল। তার মানে কতটুকু বিভব শক্তি হ্রাস পেল? 100 মাইনাস 60 40 হ্রাস পেল। এই যে বিয়োগফল সেটাই কার সমান হবে? গতিশক্তির সমান, অর্থাৎ এইখানে তখন গতিশক্তি কত হবে? 40 জুল। তাহলে 40 অ্যান্ড 60 যোগফল 100, এইখানে গতিশক্তি ছিল 0 জুল, কাজে 0 প্লাস 100 100, কাজে মোট সমষ্টি একই থাকতেছে, শুধুমাত্র বিভব শক্তি যতটুকু হ্রাস পাচ্ছে গতিশক্তি ততটুকু বৃদ্ধি পাচ্ছে। কাজে এক্ষেত্রে একটা সূত্রের মতো আমরা চিন্তা করে রাখতে পারি যে অর্জিত গতিশক্তি, যে গতিশক্তিটা বস্তু অর্জন করছে পতনের ক্ষেত্রে, অর্জিত
পতনশীল বস্তুর অর্জিত গতিশক্তি সমান তার ব্যয়িত বিভব শক্তি। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি? অতএব পতনশীল বস্তুর ক্ষেত্রে, পতনশীল বস্তু বলতে বোঝাচ্ছি যে যেখানে শুধুমাত্র অভিকর্ষ বলটার সাপেক্ষে বস্তু গতিশীল। হ্যাঁ, অভিকর্ষ বলে গতিশীল, অন্য কোনো বল এখানে কাজ করছে না, বাতাসের বাধাও না, ঘর্ষণ বলও না। তাহলে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি যে অর্জিত গতিশক্তি সমান ব্যয়িত বিভব শক্তি। যতটুকু বিভব শক্তি ব্যয় করলো, খরচ করলো, ডিফারেন্স সেটা। তাহলে এখানে অর্জিত গতিশক্তি কে যদি আমরা বলি তাহলে সেটা দাঁড়াচ্ছে ডেল্টা ইপি। এইভাবে আমরা দেখাতে পারি কে সমান ডেল্টা ইপি বা গতিশক্তির পার্থক্য। সেটাকেই ভেঙে দেখাতে পারি যে হাফ এম ভি স্কোয়ার, মানে এখান থেকে দেখাতে পারি। আর এটা কি দাঁড়াচ্ছে mgh1 মাইনাস mgh2। প্রয়োজনে আমরা mg কমন নিতে পারি, h1 মাইনাস h2, যেটা অ্যাকচুয়ালি কতটুকু পরিমাণ সে নামলো। সেটা যদি h পরিমাণ নামে তাহলে সরাসরি mgh দিয়েই মূলত আমরা এই গতিশক্তির হিসাবটা করতে পারি। এবং এরপরে ওই পজিশনে, অর্থাৎ 2 নম্বর যে পজিশনটা আমি একটু আগে চিত্রে এঁকেছিলাম, সেই 2 নম্বর পজিশনে বস্তুটার বেগ কত সেটাও আমরা এখান থেকে বের করতে পারি। কেননা এখান থেকে ভর চলে যায় উভয় পক্ষ থেকে যদি ভর চলে যায় তাহলে আমরা ভি স্কোয়ার সমান লিখতে পারছি, এইখানে এই 2টা গুণ হয়ে গেল 2gh। অতএব ভি সমান দাঁড়াবে √2gh। এটাও একটা রাশিমালা, এবং এটা কিন্তু আমরা নিউটনের 4টা সমীকরণের শেষ সমীকরণ অর্থাৎ চতুর্থ সমীকরণ থেকে কিন্তু এই জিনিসটা আমরা নিতে পারছি। যখন আদিবেগের মান কত? আদিবেগের মান যখন 0, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখান থেকে দেখা যায় যে আদিবেগের মান যদি 0 হয় তাহলে কিন্তু এই সমীকরণটা আমরা পেয়ে যাই। অর্থাৎ আমরা এখানে প্রমাণ করতে পারলাম যে অ্যাকচুয়ালি গতিশক্তি এবং বিভব শক্তির যে নিয়মটা আমরা বললাম, অর্থাৎ মোট শক্তি সমান গতিশক্তি যোগ বিভব শক্তি, সেটা যে নিউটনের সমীকরণকে সমর্থন করে সেটা আমরা এখানে প্রমাণটা পেয়ে গেলাম। বা নিউটনের সমীকরণ থেকে যে তাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করা যায় সেটা উল্টা করে বললে আমরা এখানে দেখাতে পারি। তো এই ছিল গতিশক্তির বিষয়ক রাশিমালা এবং গতিশক্তির সাথে বিভব শক্তির সম্পর্ক, বিশেষত পতনশীল বস্তুর ক্ষেত্রে। এরকম প্রবলেম অনেক আছে, বোর্ডে অনেক আসে, কাজে এই জিনিসটা অবশ্যই আমাদের খুব ভালো করে মনে রেখে চর্চা করতে হবে। এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই মুক্তভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতাটা কীভাবে মেনটেন করে। একটুখানি আলোচনায় কিন্তু চলে আসছে, তবে এটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করে দিই যাতে করে তোমরা সমীকরণটাকে কাজে লাগাতে পারো এবং এখান থেকে আরও অন্য ধরনের কোশ্চেনের আনসার করতে পারো। শক্তির নিত্যতা, তা আমরা ধরে নিই যে একটা বস্তু ভূমিতে ছিল এবং সেটাকে আমরা বল প্রয়োগ করে নির্দিষ্ট একটা উচ্চতায় নিলাম, যেরকম সেটা এখানে ছিল ভূমিতে, সেটাকে আমরা ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় নিলাম। এই বিন্দুটার নাম দিলাম এ। এই অবস্থানে বস্তুটার ভর হচ্ছে m এবং এখানে তাকে স্থির অবস্থায় রাখা হলো, তার আদিবেগ 0। এখন যদি বস্তুটাকে মুক্তভাবে পতনশীল হতে দেওয়া হয়, যদি পড়তে থাকে তাহলে এটা নিচের দিকে
নামবে এবং একটা জায়গায় সে যখন পৌঁছালো, এটার নাম দিলাম, তার অবস্থান হচ্ছে বি, বি অবস্থানে পৌঁছালো। এখন আদিতে তার এই উচ্চতাটা ছিল, সেন্টার টু সেন্টার যদি ধরি, তাহলে উচ্চতাটা ছিল সাপোজ এইচ উচ্চতায় তাকে উঠানো হয়েছে ভূমি থেকে এইচ উচ্চতায়। এখন যখন বি অবস্থানে আসলো, তার ভূমি থেকে তখন উচ্চতা হবে অ্যাকচুয়ালি কি, সেটা যদি বের করতে চাই তাহলে আমাদের জানতে হবে যে কতটুকু সে নামলো। তাহলে নামলো ধরে নিচ্ছি এক্স পরিমাণ নামলো, আর ভূমি থেকে উচ্চতা তখন থাকবে এইচ মাইনাস এক্স। এই অবস্থায় প্রতিটা ক্ষেত্রে অর্থাৎ এ বি এবং ভূমিতে যখন স্পর্শ করছে সি বিন্দু, এই বিন্দুটাকে সি বলছি, তখন এই তিনটা ক্ষেত্রেই মোট শক্তির পরিমাণ কি থাকছে সেটা আমরা মূলত এখানে বের করে দেখাতে চাচ্ছি। যেটা কিনা মোট শক্তি যদি আমরা সমান দেখাতে পারি এই বি তিনটা পজিশনে, তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে শক্তির সংরক্ষণশীলতা নীতি পতনশীল বস্তুর ক্ষেত্রে মেনে চলছে। অ্যাকচুয়ালি এটা সব ক্ষেত্রেই মেনে চলে, তবে এই ক্ষেত্রে সেটাকে আমরা প্রমাণ করতে পারবো। আচ্ছা, এখন তাহলে বর্ণনায় যাচ্ছে না, কারণ বর্ণনা তো বলে দেওয়া হলেই চিত্রের মধ্যেই বর্ণনা আছে, তোমরা এইভাবে পরীক্ষা ইচ্ছা করলে লিখে নিতে পারবা। এখন আমরা এ বি সি আলাদা আলাদা বিন্দুর ক্ষেত্রে হিসাবটা শুরু করতে পারি। তাহলে এ বিন্দুতে আমরা কি লিখতে পারি? এই বিন্দুতে আমরা দুটো শক্তির হিসাব করব, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তো এই বিন্দুতে আমরা যদি বিভব শক্তি লিখি ইপি তখন অ্যাকচুয়ালি এ লেখা ভালো হবে, কারণ আলাদা করার জন্য ইপি এ। তাহলে আমরা দেখাতে পারি যে তার ভূমি থেকে উচ্চতা নিয়ে আমরা হিসাব করতে পারবো mgh। আর যদি গতিশক্তি হিসাব করি ইকে এ, যেহেতু তার আদিবেগ 0, কাজে হাফ এম, ইউ এর মান বসিয়ে দিলে পুরোটাই হচ্ছে 0। কাজেই মোট শক্তি কত দাঁড়াচ্ছে? মোট শক্তি ই অ্যাট দ্য পয়েন্ট এ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটোর সমষ্টি ইপিএ প্লাস ইকেএ mgh প্লাস 0 অর্থাৎ mgh। তাহলে আমরা দেখাতে পারলাম যে এই বিন্দুতে মোট শক্তি দাঁড়াচ্ছে mgh। এখন যদি বি বিন্দুতে হিসাব করি, তাহলে বি বিন্দুতে সে নেমে আসছে এবং নেমে আসার সময় তার অবশ্যই এখানে বিতে সে রানিং অবস্থায় আছে এবং তার এখানে একটা বেগ থাকবে, ধরে নিই সেই বেগটা হচ্ছে ভি বা ভিবিও বলতে পারি, বি বিন্দুর বেগ। আর ইউ হচ্ছে আদিবেগ 0। এখানে যে বেগে আঘাত করে সেই বেগটা হচ্ছে ভিসি, এটাও লেখা যেতে পারে। ভিসি বেগ নিয়ে সেটাকে আঘাত করে, তারপরে সে থেমে যায়। হ্যাঁ, অনেক স্টুডেন্ট বলে যে স্যার এখানে যখন আঘাত করে তখন তো বেগ 0 হয়ে গেল। হ্যাঁ, বেগ 0 হলো সেটা পরের ঘটনা, কিন্তু যে বেগ নিয়ে সে তাকে ভূমিতে স্পর্শ করছে, আঘাত করছে, সেই বেগটাকে আমরা নাম দিলাম সি বিন্দুর বেগ ভিসি। আচ্ছা, সিতে যখন যাব তখন পরে, এখন বি এর হিসাবে আমরা মানে বি বিন্দুর জন্য আমরা এখন দুই রকম শক্তি ক্যালকুলেশন করব। একটা হচ্ছে বিভব শক্তি অর্থাৎ ইপি অ্যাট দ্য পয়েন্ট বি সমান mg। তাহলে বি বিন্দুতে ভূমি থেকে উচ্চতা কত? h মাইনাস এক্স, তাহলে সেটা হয়ে যাবে h মাইনাস এক্স। আর গতিশক্তির ক্ষেত্রে কে অ্যাট দ্য পয়েন্ট বি সমান হবে হাফ এম ভি স্কোয়ার। কিন্তু যেহেতু আমরা এই দুটোকে যোগ করতে চাই ঠিক উপরেরটার মতো, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই গতিশক্তিটাকে এরকম এইচ এবং এক্সের সাপেক্ষে প্রকাশ করতে চাচ্ছি। সেটা খুবই করা সম্ভব ভি স্কোয়ারকে ভাঙিয়ে। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? তার মানে এখানে আদিবেগ ইউ আর এখানে শেষ বেগ ভি। তাহলে ইউ থেকে ভি বেগ অর্জন করতে একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাই মূলত 2g এর পরে বসে। আমি যদি একটু দেখাই আলাদা করে, কোথায় দেখাবো, এখানে যদি একটু দেখাই রাফলি, ভি স্কোয়ার্ড ইকুয়ালস টু ইউ স্কোয়ার্ড প্লাস 2g। যখন এক্স লিখছি তখন বুঝে নিতে হবে যে এই যে সরণ, সেটা কতটুকু সরণ। সেটা হচ্ছে আদিবেগ থেকে শেষ বেগ ইউ থেকে ভি অর্জন করতে যে সরণ হয়, সেই সরণটার মানে এখানে বসবে সমীকরণে, নিউটনের চতুর্থ সমীকরণে। এবং ত্বরণ যেহেতু এখানে অভিকর্ষ ত্বরণ জি, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আদিবেগ ইউ থেকে শেষ বেগ ভিবি অর্জন করতে, এখানে ভিবি লেখা যায়, ভিবি অর্জন করতে সে মোট এক্স দূরত্ব অতিক্রম করে। তাহলে আদিবেগ যেহেতু 0, কাজে এই টার্মটা 0 হয়ে যাবে ডাইরেক্ট।
তাহলে আমরা ভি বি স্কোয়ার সমান লিখতে পারবো 2gx, তার মানে হাফ এম 2gx। তাহলে 2 চলে গেল, থাকলো কত? mgx। এখন তাহলে মোট শক্তি কত হবে? বি বিন্দুতে মোট শক্তি ই অ্যাট দ্য পয়েন্ট বি সমান ইপিবি প্লাস ইকেবি সমান কত দাঁড়াচ্ছে? একটু যদি তোমরা চিন্তা করে দেখো, এখানে mgh মাইনাস mgx প্লাস mgx, তাহলে mgx চলে যায়, ডাইরেক্ট লেখা যায় কি mgh। অর্থাৎ বি বিন্দুর মোট এনার্জি দাঁড়াচ্ছে এই বিন্দুর মোট এনার্জি সমান mgh এর সমান। বাকি থাকলো সি বিন্দু, মানে আমরা প্রমাণ করতে পারলাম এতটুকু, কিন্তু অনেক সময় প্রমাণের জন্য যথেষ্ট হয় যে এই বিন্দুর মোট শক্তি এবং বি বিন্দুর মোট শক্তি আমরা এখানে প্রমাণ করে দেখাতে পারলাম। এটিই মূলত শক্তির সংরক্ষণশীলতা নীতিকে বা শক্তির নিত্যতা নীতিকে প্রমাণ করে। তারপরেও আমরা সি বিন্দুটার হিসাবও এখানে একটু করে ফেলতে পারি। এবং যে প্যাটার্নে হিসাবগুলো করা হচ্ছে এই হিসাবই করতে হতে পারে উদ্দীপকের মান অনুসারে, শুধুমাত্র এখানে এক্স বা এইচ এর মান দেওয়া থাকবে বা এম এর মান দেওয়া থাকবে, জি মানে সূত্র এইভাবে লিখতে হবে, তার মধ্যে মানটা বসিয়ে দিয়েই আমরা এরকম টোটাল সূত্রের বা শক্তির হিসাব করতে পারি। আচ্ছা, সি বিন্দুতে কি দাঁড়াচ্ছে? সি বিন্দুতে তাহলে বস্তু কিন্তু ভূমিতে পৌঁছিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বিভব শক্তি ইপিসি যদি লিখি অ্যাট দ্য পয়েন্ট সি, তাহলে দাঁড়াবে এম জি। এখন এইচ এর মান 0, কাজেই বিভব শক্তির মান 0, কারণ ভূমিতে যখন পৌঁছে গেছে এইচ কমতে কমতে 0 হয়ে গেছে, বিভব শক্তি নেই। গতিশক্তি কী হবে? ইকে অ্যাট দ্য পয়েন্ট সি সমান হাফ এম, ওই যে বললাম ভিসি স্কোয়ার, এই বেগ। তাহলে ভিসি স্কোয়ারকে যদি এখন ভেঙে লিখি হাফ এম, তাহলে একটু আগে যা লিখেছিলাম যে আদিবেগ ছিল ইউ, শেষ বেগ হচ্ছে এখন ভিসি, তাহলে আদিবেগ থেকে শেষ বেগ অর্জন করতে যে দূরত্ব অতিক্রম করে সেটাই 2g এর পরে বসবে সূত্রে। তাহলে 2g এর আগে এক্স বসেছিল আদিবেগ থেকে শেষ বেগ, এখন কত বসবে আদিবেগ থেকে শেষ বেগ? তার মানে পুরো এইচটায় বসবে। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি এম এর পরে ই স্কোয়ার প্লাস 2gh, ইউ আদিবেগ 0, তাহলে কি দাঁড়ালো? 2 চলে গেল, থাকলো কত? 2 চলে গেল, থাকলো শুধুমাত্র mgh। অর্থাৎ মোট শক্তি কত দাঁড়াচ্ছে সি বিন্দুতে? ই অ্যাট দ্য পয়েন্ট সি, টোটাল এনার্জি ইপিসি প্লাস ইকেসি সমান দাঁড়াচ্ছে mgh। এখানে আমরা প্রমাণ করতে পারলাম এটা 0 প্লাস mgh সমান mgh, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার নীতি পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রমাণিত হলো। তো এই ছিল আজকের গতিশক্তি এবং বিভবশক্তির সম্পর্ক নিয়ে আলোচনা। আমাদের খুব বেশি আর আলোচনা নেই, তবে আগামী ক্লাসে এটির এই যে পর্যালোচনা হলো গতিশক্তি এবং বিভবশক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক, সেটার একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব। পাশাপাশি আমরা কর্মদক্ষতা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কর্মদক্ষতার আগে অবশ্যই ক্ষমতা আলোচনা করতে হবে, ক্ষমতা। তো এই পর্যন্ত তোমরা অবশ্যই এই সূত্রগুলোকে কাজে লেগে, যেগুলো নাকি বোর্ডের কোশ্চেন আছে, বোর্ডের বিভিন্ন সিকিউ এবং এমসিকিউ কোশ্চেনগুলো আছে, এগুলো তোমাদের সাহায্যকারী বইতে পাবা, এগুলো সলিউশনও পাবা, এবং সলিউশন না পেলে আমাদের সাহায্য নিবা। তোমরা অবশ্যই তোমাদের রোল নাম্বার, আজকের যে ক্লাসটা তোমরা যারা দেখছো, তোমরা তাদের শ্রেণী শাখা অনুযায়ী রোল নাম্বার লিখে দিবা কমেন্টে। ইউটিউবের নিচে দেখবা কমেন্ট রয়েছে, সেই কমেন্টে তোমরা লিখে দিবা। এবং তার সাথে এই আজকের ক্লাস নিয়ে, এমনকি এর আগের যে কোনো ক্লাস নিয়েও যদি, মানে এই চ্যাপ্টারের আগের যেগুলো আমি পড়িয়ে এসেছি কাজ ক্ষমতা শক্তি, সেগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কাজ ক্ষমতা শক্তির বিষয়ক, তাহলে সেগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে বিন্দু মাত্র দ্বিধা করবে না। আমি যথাসম্ভব চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।